হোমারের জন্মকাল নবম কি অষ্টম খ্রিস্টপূর্বাব্দে। জন্মস্থান সম্ভবত আয়োনিয়া, এখন যা কিনা তুরস্কের ভৌগোলিক সীমানার মধ্যে পড়ে। হোমার সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। শুধু এইটুকুই নিশ্চিতভাবে বলা যায় যে পুরাকালে গ্রিকরা দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিসি নির্মাতা হিসেবে হোমারের উল্লেখ করেছেন। এই তথ্যটিকে যদি মেনে নেওয়া যায়, সেক্ষেত্রে হোমারকে বিশ্ব সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকারের মর্যাদা দিতেই হয়। এই দুই মহাকাব্যের মধ্যে ইলিয়াড শ্রেষ্ঠতর সাহিত্যকৃতি বলে অনেকে মনে করেন। ইলিয়াডের উপজীব্য হল ট্রয়ের যুদ্ধ, অর্থাৎ আদি গ্রিক উপজাতি সমূহ এবং পশ্চিম আনাতোলিয়ার অন্তর্গত ট্রয়ের অধিবাসীদের মধ্যে ঘটা পৌরাণিক যুদ্ধ। পরবর্তীকালে গ্রিক লেখকরা দ্বাদশ অথবা ত্রয়োদশ খ্রিস্টপূর্বাব্দকে এই যুদ্ধের সময়কাল হিসেবে নির্ধারিত করেছেন। এ যুদ্ধ প্রাচীন গ্রিকদের কল্পনাকে যেভাবে উজ্জীবিত করেছিল, তার সাথে তুলনীয় অন্য কোনো ঐতিহাসিক ঘটনা খুঁজে পাওয়া যায় না। এই দুই মহাকাব্য সমগ্র রোমান যুগ তথা খ্রিস্ট ধর্ম প্রসারের সূচনা পর্ব অবধি গ্রিক শিক্ষা ও সংস্কৃতির মূল ভিত্তি হয়ে থেকেছে। বছর ধরে যুদ্ধ চলছে, নাছোড় মরণপণ যুদ্ধ। যুদ্ধ চলছে ট্রোজান এবং গ্রিকদের মধ্যে। যুদ্ধের কারণ ট্রয়ের কনিষ্ঠ রাজপুত্র প্যারিস মাইসিনির রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে অপহরণ করে নিয়ে এসেছেন ট্রয়ে। অসামান্য সুন্দরী হেলেন যখন মেনেলাউসকে বিবাহ করেন, তখন হেলেনের পাণিপ্রার্থী গ্রিক রাজন্যবর্গ প্রতিজ্ঞা করেছিলেন হেলেনের সম্মানহানি হলে তারা একযোগে তার সম্মান পুনরুদ্ধার করবেন। সেই সম্মান রক্ষার্থে তারা সমবেত হয়ে ট্রয় নগরী আক্রমণ করেছেন। নগরীর অধিবাসী ট্রোজানরা অবরুদ্ধ। আক্রমণকারী গ্রিকরা সদ্য ট্রয়ের সাথে জোটবদ্ধ কাছাকাছি একটি শহরকে ধ্বংস করেছে, লুট করেছে সুন্দরী নারীদের, লুট করেছে অগাধ ধনসম্পদ। তছনছ হয়ে যাওয়া শহরের অ্যাপোলো মন্দিরের পুরোহিত ক্রাইসেস এসেছেন গ্রিক শিবিরে। এসেছেন গ্রিক নেতা অ্যাগামেমননের কাছে কাতর আর্জি নিয়ে। তিনি যেন তার বন্দিনী কন্যাকে দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেন। পত্রপাঠ নাকচ হলো অসহায় পিতার আবেদন। ক্রাইসেস অ্যাপোলোর কাছে প্রার্থনা করলেন তিনি যেন গ্রিকদের কঠোর শাস্তি দেন। সাড়া দিলেন অ্যাপোলো। এক ভয়ানক মহামারী তার বিশাল কালো ডানায় ঢেকে ফেলল গ্রিক শিবিরগুলিকে। এভাবেই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য
ইলিয়াড। সেই কালান্তক মারি রাক্ষসে খিদে নিয়ে গিলতে লাগলো অগণিত গ্রিক সৈন্যদের। এই অভাবনীয় দুর্বিপাকের কারণ খুঁজতে ব্যগ্র মরিয়া গ্রিকরা। গণৎকার ক্যালচাসের কাছে তারা ব্যাকুল কণ্ঠে জানতে চাইলেন এই মহামারীর কারণ। ক্যালচাস অ্যাগামেমননকে নির্দেশ দিলেন, বন্দিনী মেয়েটিকে ফিরিয়ে দাও তার পিতার কাছে। কুপিত অ্যাপোলো এই কারণেই আমাদের ওপর অভিশাপ বর্ষণ করছেন। অ্যাগামেমনন নিমরাজি বললেন, ফিরিয়ে দিতে পারি, কিন্তু বিনিময়ে ব্রিসিসকে আমার চাই। ট্রোজান বন্দিনী কন্যা ব্রিসিস গ্রিক সেনানায়ক অ্যাকিলিসের কৃতদাসী। গ্রিক বাহিনীর নেতা অ্যাগামেমননের এই অন্যায় দাবিতে ক্ষিপ্ত বিতৃষ্ণ অ্যাকিলিস শিবিরে ফিরে ঘোষণা করলেন, অ্যাগামেমননের নেতৃত্বে আমি আর যুদ্ধ করব না। অপমানের বদলা নেওয়ার জন্য তিনি তার মা থেটিসকে বললেন, আমি এই গোটা গ্রিক বাহিনীর ধ্বংস দেখতে চাই। তুমি যেভাবে পারো দেবরাজ জিউসকে রাজি করাও। জলদেবী থেটিসের একদা প্রণয় প্রার্থী ছিলেন জিউস। তার অনুরোধ তিনি ফেরাতে পারলেন না। সেই সময় গ্রিক এবং ট্রোজানদের মধ্যে চলছিল যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ট্রোজানরা আক্রমণ করল। জিউস তাদের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। জিউস সাহায্য করছেন ট্রোজানদের। অ্যাকিলিস মুখ ফিরিয়ে নিয়েছেন যুদ্ধক্ষেত্র থেকে। একের পর এক ক্ষয়ক্ষতির ঢেউ আছড়ে পড়ছে গ্রিক শিবিরে। ট্রয়রাজ প্রিয়ামের কনিষ্ঠ পুত্র প্যারিস এবং অ্যাগামেমননের ভাই মেনেলাউস স্থির করলেন একে অপরের সাথে সংঘর্ষে অবতীর্ণ হয়ে এই রক্তস্রাবী যুদ্ধের নিষ্পত্তি ঘটাবেন। মেনেলাউস জয়ী হলেন, কিন্তু ট্রোজানরা চুক্তি ভঙ্গ করল। দুই বাহিনী দুটি লোলুপ আগ্রাসী জোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল পরস্পরের দিকে। ধুলোয় আকাশ ঢেকে গেল। অস্ত্রের ঝনঝনানি, অশ্বের রেশাধ্বনি বিজয়ীর আস্ফালন, আর বিজিতের আর্তনাদে আবার ডুবে গেল ইজিয়ান সমুদ্রের কল্লোল। যুদ্ধে বহু যোদ্ধা তাদের বীরত্ব ও যুদ্ধ নৈপুণ্যের স্বাক্ষর রাখলেন। এদের মধ্যে অগ্রগণ্য গ্রিক শিবিরের ডায়োমিডিস এবং প্রিয়াম পুত্র হেক্টর। যুদ্ধের গতিপথ বারংবার বাঁক নিল। বিপুল জলরাশির মতো গ্রিক বাহিনী বারবার ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ট্রোজান বাহিনীর পাল্টা আক্রমণে প্রতিহত হয়ে তারা পিছু হটল। তাদের জাহাজগুলির প্রতিরক্ষার জন্য যে প্রাচীর তারা তৈরি করেছিল আশ্রয় নিতে বাধ্য হল তারই আড়ালে। এর মাঝেই দেবতাদের মধ্যেও চলছিল এক সমান্তরাল লড়াই, তাদের অনুগত গ্রিক এবং ট্রোজানদের হয়ে। অ্যাথেনা, হেরা এবং পোসাইডন গ্রিকদের পক্ষে ছিলেন, অন্যদিকে অ্যাপোলো, অ্যাফ্রোডাইটি এবং এরিস ট্রোজানদের সমর্থন করেছিলেন। যুদ্ধের আগুন উলসে উঠছিল। দেবতারা সাহস সঞ্চয় করছিলেন তাদের ভক্ত যোদ্ধাদের হৃদয়ে। নতুন শক্তি সঞ্চারিত করছিলেন তাদের রণক্লান্ত বাহুতে। দুই মুখোমুখি জোয়ারি সমান শক্তিশালী, ঘাম আর রক্তের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধের ফয়সলা দূরস্থ। অথচ ফয়সলা চাই। থেটিসের কাছে করা তার প্রতিজ্ঞা যে জিউসকে পালন করতেই হবে। বীর শ্রেষ্ঠের সিংহাসনে আবার অভিষিক্ত করতে হবে অ্যাকিলিসকে। তাই জিউস ঘোষণা করলেন তিনি ছাড়া অন্য কোনো দেবতা যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। যুদ্ধের হাল ধরলেন জিউস। যুদ্ধতরী ভেসে চলল দেবরাজের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। প্রবল চাপের মুখে
বয়োবৃদ্ধ গ্রিক সেনানায়ক নেস্টার প্রস্তাব করলেন। অ্যাকিলিসের কাছে একটি প্রতিনিধি দল পাঠানো হোক, তারা তাকে যুদ্ধে যোগ দিতে রাজি করাবেন। অ্যাকিলিস শুনলেন তাদের কাতর মিনতি, কিন্তু যুদ্ধে যোগ দিতে রাজি হলেন না। বললেন, যতক্ষণ না ট্রোজানরা আমার জাহাজ আক্রমণ করছে ততক্ষণ অবধি এই যুদ্ধের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বহুদিনের মরিয়া প্রয়াসের পর একদিন ট্রোজান বাহিনী গ্রিক প্রাচীর ভেদ করে ঢুকে পড়ল। ধেয়ে এলো গ্রিক শিবিরের সীমানা অবধি। আগুন লাগিয়ে দিল তাদের একটি জাহাজ। পরাজয় অবশ্যম্ভাবী, কারণ রণতরী ছাড়া গ্রিক বাহিনীর ট্রয়ে আটকে পড়বে এবং নিশ্চিতভাবেই ধ্বংস হবে। প্যাট্রোক্লাস, অ্যাকিলিসের প্রাণপ্রিয় বন্ধু, ছুটে গেলেন অ্যাকিলিসের কাছে। বললেন, এই নরমেদ, এই শোচনীয় পরাজয়, এই সামূহিক ধ্বংস তো চোখে দেখা যায় না আর। তুমি আমায় অনুমতি দাও, রণভূমিতে আমি তোমার জায়গায় তোমার ছদ্মবেশে অবতীর্ণ হব। সৈন্যেরা উজ্জীবিত হবে, আমরা যুদ্ধে জিতব। অ্যাকিলিস প্রাণাধিক বন্ধুর সম্ভাব্য পরিণতির কথা ভেবে দ্বিধান্বিত, শঙ্কিত। অন্যদিকে গ্রিক বাহিনীর পরিণতি নির্ভর করছে তারই সিদ্ধান্তের উপর। অবশেষে রাজি হলেন অ্যাকিলিস। তার বর্ম এবং শিরস্ত্রাণে সজ্জিত হয়ে অ্যাকিলিসের বাহিনীর পুরোভাগে দেখা গেল প্যাট্রোক্লাসকে। অ্যাকিলিসের হঠাৎ আবির্ভাবে ট্রোজান সেনারা বিভ্রান্ত, ভীত। অসাধারণ প্যাট্রোক্লাসের যুদ্ধ নৈপুণ্য। ঘটে গেল গ্রিক জাহাজগুলি আক্রমণরত ট্রোজান সৈনিকরা। কিন্তু তারপরই প্যাট্রোক্লাস করে বসলেন মারাত্মক এক ভুল। অ্যাকিলিস প্যাট্রোক্লাসকে নির্দেশ দিয়েছিলেন, গ্রিক বাহিনীকে প্রতিহত করে তৎক্ষণাৎ তুমি ফিরে আসবে গ্রিক শিবিরে। যুদ্ধ গৌরব অর্জনে উন্মুখ প্যাট্রোক্লাস সে নিষেধ অমান্য করে ট্রোজানদের তাড়া করে নিয়ে গেলেন ট্রয়ের প্রবেশদ্বার অবধি। যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের ব্যাপারে বদ্ধপরিকর জিউস অ্যাপোলোকে অনুমতি দিলেন প্যাট্রোক্লাসকে বর্মচ্যুত করে তাকে মাটিতে ফেলে দিতে। ভুলুণ্ঠিত প্যাট্রোক্লাসকে হত্যা করলেন প্রিয়ামের জ্যেষ্ঠ পুত্র হেক্টর। প্যাট্রোক্লাসের মৃতদেহ এবং বর্মের দখলদারি নিয়ে দুপক্ষের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। হেক্টর প্যাট্রোক্লাসের শরীর থেকে অ্যাকিলিসের বর্ম খুলে নিতে পারলেও মেনেলাউস এবং অন্যান্যরা প্যাট্রোক্লাসের মৃতদেহ ছিনিয়ে নিতে সক্ষম হলেন। হেক্টরের হাতে প্যাট্রোক্লাসের নিদারুণ মৃত্যু সংবাদ পৌঁছল অ্যাকিলিসের কানে। সুগভীর বিষাদের ঘন কালো মেঘে বজ্র সঞ্চার হলো। প্রতিহিংসার দাবানল জ্বলছে অ্যাকিলিসের বুকে। অ্যাগামেমননের সাথে সন্ধি করে অ্যাকিলিস জানালেন তিনি রণাঙ্গনে নামবেন। অ্যাকিলিসের মা জলদেবী থেটিস দেবতাদের অস্ত্র নির্মাতা হেফিস্টাসের কাছে গেলেন। অ্যাকিলিসের জন্য হেফিস্টাস তৈরি করলেন এক দুর্ভেদ্য বর্ম এবং অনিন্দ্য সুন্দর একটি ঢাল। ইতোমধ্যে অ্যাকিলিস যুদ্ধে যোগদান করবে না এটা ধরে নিয়ে হেক্টর তাঁর বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রয় প্রাচীরের বাইরে তাদের শিবির স্থাপন করতে। পরদিন বর্ম শিরস্ত্রাণে আবৃত অ্যাকিলিস যুদ্ধক্ষেত্রে সংহার মূর্তি ধারণ করলেন। ট্রয়ের রণভূমিতে কচু কাটা হতে লাগলো ট্রোজান সৈন্যরা। ভয়ার্থ ট্রোজানরা অ্যাকিলিসের ভয়ঙ্কর ক্রোধের আগুন থেকে বাঁচতে প্রাচীর ঘেরা ট্রয় নগরীর ভেতরে আশ্রয় নিল। অ্যাকিলিসের সাথে মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত এবং উন্মুখ হেক্টর একা রইলেন প্রাচীরের বাইরে। অ্যাকিলিস তাঁর দিকে অগ্রসর হলেন। তার সেই কালান্তাক মূর্তি দেখে ভয়ে হেক্টরের প্রাণ উড়ে গেল। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তারা করলেন অ্যাকিলিস। দুর্গনগরী ট্রয়ের প্রাচীর 4 বার প্রদক্ষিণ করার পর অবশেষে হেক্টর ঘুরে দাঁড়ালেন, মুখোমুখি হলেন অ্যাকিলিসের। দেওয়ালে পিঠ থেকে যাওয়া হেক্টর লড়াই করলেন বীরের মতো। কিন্তু প্রতিহিংসার উত্তাপে অ্যাকিলিসের রক্ত টকবক করে ফুটছে। যুদ্ধ কৌশলেও হেক্টর অ্যাকিলিসের সমকক্ষ নন। তার প্রতিরোধ ভেঙে পড়ল। অ্যাকিলিসের সাথে নিহত হলেন
ট্রয়ের রাজপুত্র হেক্টর। তারপর অ্যাকিলিস, বীরশ্রেষ্ঠ অ্যাকিলিস অতি মানবের সুউচ্চ শিখর থেকে নেমে এলেন সাধারণের সমভূমিতে। মৃত হেক্টরের পা একটি দড়ির এক প্রান্ত দিয়ে বেঁধে অন্য প্রান্তটি শক্ত করে বাঁধলেন তার রথের সাথে। তারপর দ্রুত বেগে চালিয়ে দিলেন রথ গ্রিক শিবিরের উদ্দেশ্যে। রক্তে ভেজা রণক্ষেত্রের অসমান জমির ওপর দিয়ে টেনে নিয়ে চললেন প্রিয় বন্ধু ঘাতি হেক্টরের শবদেহ। উল্লসিত গ্রিকরা প্যাট্রোক্লাসের অন্ত্যেষ্টি উদযাপন করল বিভিন্ন ক্রীড়া কসরতের মধ্যে দিয়ে। এরপর টানা 9 দিন প্যাট্রোক্লাসের চিতার চারপাশ প্রদক্ষিণ করল অ্যাকিলিসের রথ হেক্টরের শবদেহ টানতে টানতে। প্রিয় বন্ধুর হত্যাকারীর এই চরম লাঞ্ছনা অবশেষে শান্ত করল অ্যাকিলিসের প্রজ্বলন্ত প্রতিশোধ স্পৃহাকে। অবশেষে দেবতারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে একটি নিয়মসিদ্ধ অন্ত্যেষ্টি হেক্টরের প্রাপ্য। জিউস দেবতাদের বার্তাবাহক হার্মেসকে প্রিয়ামের কাছে পাঠালেন। হার্মেস প্রিয়ামকে নিয়ে গেলেন গ্রিক শিবিরে। হেক্টরের মৃতদেহ তার হাতে তুলে দেওয়ার কাতর মিনতিতে ভেঙে পড়লেন প্রিয়াম। অ্যাকিলিসকে তার স্বর্গগত পিতা পেলেউসের কথা মনে করিয়ে দিলেন। আর্দ্র হল অ্যাকিলিসের হৃদয়। রক্তাক্ত ধূলিধূসরিত হেক্টরের শবদেহ পরিষ্কার করিয়ে নতুন বস্ত্রে আচ্ছাদিত করে তুলে দিলেন প্রিয়ামের রথে। দুপক্ষই একটি সাময়িক যুদ্ধবিরতি স্বীকার করে নিল। অবশেষে বীরের অন্ত্যেষ্টি লাভ করলেন ট্রয়ের রাজপুত্র হেক্টর। ইলিয়াডের মূল কাহিনী এখানেই শেষ হচ্ছে।